হচ্ছে আত্মশুদ্ধি এবং সংযমের মাস। তবে হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য তারা রমজানে রোজা রাখতে পারবে কিনা তার জন্য দরকার বিশেষ সতর্কতা এবং সঠিক জ্ঞান। আজ আমরা আলোচনা করার চেষ্টা করব কার্ডিয়াক পেশেন্টরা রমজানে রোজা রাখতে পারবে কিনা এবং সেই সাথে হৃদরোগীদের সংখ্যা কেন বৃদ্ধি পাচ্ছে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিক সিগনেচার ক্লিনিক নিবেদিত এখন টিভির রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর মোহাম্মদ শিফাত জাহান শশী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কার্ডিওলজিস্ট, মেডিক সিগনেচার ক্লিনিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানে হৃদরোগীদের করণীয়, কিন্তু তার আগে একটু বলতে চাই যে কিছু পরিসংখ্যান কিন্তু বলছে যে বাংলাদেশে প্রতি বছর প্রায় অ্যাপ্রক্সিমেটলি 9 লাখের মতো মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে এবং প্রতিদিন মৃত্যুবরণ করছে প্রায় 700 জনের মতো। সো এই যে হৃদরোগীদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বছরব্যাপীও বৃদ্ধি পাচ্ছে, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? আসলে অবশ্যই কারণ আছে। যদি ইন জেনারেল বলতে যাই আসলে মেন কারণগুলো কি, আসলে প্রথম হচ্ছে যে আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট। আমরা এখন খুব অয়েলি ফুড, জাঙ্ক ফুড বা যেগুলো ফাস্ট ফুড বলি সেগুলো খুব, ফ্রাইড ফুড, এগুলো খুব ইনটেক করছি। আর একটা হচ্ছে যে আমাদের সিডেন্টারি লাইফস্টাইল, আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলি যেটা আসলে সেটা আমাদের খুব কম হচ্ছে আসলে। বিসাইড দিস কিছু আছে পেশেন্টের পার্সোনাল কিছু কারণও আছে আসলে, যেমন ব্যাড হ্যাবিট কিছুটা, স্মোকিং বা অ্যালকোহল ইনটেক। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি ইদানিং আসলে, যেটা হচ্ছে যে জেনেটিক ফ্যাক্টর, ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটার চান্সটা খুব বেশি মাত্রা বেড়ে যায় আসলে। তো এগুলো মেনলি আসলে আমাদের মেন কারণ আসলে আমাদের কার্ডিয়াক পেশেন্ট বাড়ার, পার্টিকুলারলি অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং অলসো আমাদের বাংলাদেশেও আসে। তার মানে আমরা বলতে পারি যে জেনেটিক ফ্যাক্টর ছাড়া কার্ডিয়াক পেশেন্ট যারা রয়েছে বা কার্ডিয়াক ডিজিজ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বলতে পারি যে লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল ডিজিজ, এক্স্যাক্টলি। আমরা এখন একটু রমজানের প্রসঙ্গে চলে আসি যে রমজান মাস যখন আসে তখন কিন্তু কার্ডিয়াক পেশেন্টদের একটা কমন একটা প্রশ্ন থাকে যে আমি যেহেতু কার্ডিয়াক পেশেন্ট, আমি কি রোজা রাখতে পারবো? অবশ্যই কার্ডিয়াক পেশেন্ট রোজা রাখতে পারবে, তো অবশ্যই তাকে কিছুটা প্রিকশন বা সাবধানতা অবলম্বন করতে হবে আসলে। যেমন যেসব পেশেন্টের কার্ডিয়াক ডিজিজ বলতে অনেকগুলো ডিজিজ আসলে ডিজিজগুলো বলতে হয় আসলে, যেমন হাইপার টেনশন, ইস্কেমিক হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হার্ট ফেইলিউর। তবে আমরা রোজার মধ্যে যেই পেশেন্টটা খুব বেশি পেয়ে থাকি, একটা হচ্ছে হাইপার টেনশন, আর একটা হচ্ছে আমরা হার্ট অ্যাটাক, যেটা আমরা বলেছি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আসলে এই দুই ধরনের পেশেন্ট আমরা বেশি পেয়ে থাকি। তবে অবশ্যই তারা রোজা রাখতে পারবে, রোজার অবশ্যই ভালো, আসলে রোজার অনেক ভালো দিক আছে, এটা হয়তো এই প্রোগ্রাম বলে শেষ করা যাবে না। তবে তাদেরকে অবশ্যই কিছুটা সাবধানতা অবলম্বন করে রোজা রাখতে হবে। যেমন তাদের খাবারের ধরনটা একটু বলতে হয়, তারা ইফতারিতে বা সেহরিতে কোনো ভাজা পড়িত খাবারটা কম খেতে হবে আসলে। আমি বলবো যে একবার অ্যাভয়েড করতে পারলে আরও বেশি ভালো। আর তাদের ওষুধের নেওয়ার সময়টা আসলে একটু চেঞ্জ হয়ে যায়, কারণ যেহেতু সাধারণ রোজা রাখে সকালের ওষুধটা হয়তো তারা বা কীভাবে খাবে, অনেকে দুপুরও পেশেন্টের ওষুধ থাকে সেটা কীভাবে তারা ইনটেক করবে। সো আমি মনে করি এগুলো তারা যাতে পার্টিকুলার যে ডক্টর আছে, কনসালটেন্ট আছে, তার সঙ্গে আলোচনা করে তারা মানে ওষুধগুলো নিয়মিত নেবেন, কিন্তু তারা রোজা রাখতে কোনো নিষেধ নেই আসলে। আচ্ছা, তারা যদি রোজা রাখতে চান, যেমনটা আপনি বলছিলেন যে কিছু কিছু বিষয় যদি তারা সুশৃঙ্খলভাবে মেনটেন করতে পারেন তাহলে রোজা রাখতে পারবেন। এক্ষেত্রে কী কী ধরনের টেস্ট আসলে রোজা রাখার পূর্বে তাদের করা উচিত? আমি যদি কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে বলবো, অবশ্যই তাদেরকে একটা নিয়মিত আমরা বলি, যেমন কিছু কমন ইনভেস্টিগেশন যেটা বলি আসলে, যেটা ফলো করে রাখতে বলি, একটা ইসিজি করা, তার লিপিড প্রোফাইলটা দেখা, তার সিরাম ক্রিয়েটিনিন লেভেলটা দেখা। হৃদরোগীরা সাধারণত দেখা যায় একটু কনফিউজড হয়ে যায় রমজানে যে আমাদের ওষুধ যেটা আমরা খাবো সেটা আসলে এটা ডোজ কম বেশি করা যাবে কিনা বা কম করে ফেললে তার ফার্দার কোনো প্রবলেম হতে পারে, এই বিষয়ে তাদের একটু কনফিউশন। আসলে রমজানে কিন্তু ডোজটা আমাদের একটু কম বেশি করতে হয় আসলে। তো সেটা আমরা বলবো যে আপনারা যারা অবশ্যই এটা সরাসরি ডক্টরের পরামর্শ নেবেন আসলে, কারণ যারা রোজা রাখছেন তারা সকাল ওষুধটা খেতে পারছেন না, আবার সারাদিন সে ফাস্টিং একটা অবস্থা থাকে আসলে। তো সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি দেখেছি আমরা রমজানে কিন্তু ওষুধে ইন জেনারেল যে আমরা দেখেছি আসলে যে একটু কমই লাগে আসলে। সো এগুলো ডেফিনেটলি আমরা এই জন্য পেশেন্টকে বলে দিই, বিফোর রমাদান আপনি অবশ্যই আপনার একজন কনসালটেন্টের আপনার অবশ্যই পরামর্শ গ্রহণ করবেন, কীভাবে আপনার ডোজটা আপনার ওষুধ ঠিক করবেন আসলে, উনি সুন্দর করে ঠিক করে দেবেন। আমাদের একটা গাইডলাইন দেওয়া আছে কিন্তু আসলে যে কীভাবে ওষুধটা ডোজিং করতে হবে, তার মনে হয় সেটা উনি
আলোচনা করলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, নিজেই যে করতে না যায় আসলে। আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, যেটা আসলে আমরা এখন অনেক বেশি দেখছি, যেমন ইয়াং জেনারেশন যারা, তাদের মধ্যে কিন্তু এখন হার্ট অ্যাটাকের সংখ্যাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে বা প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে। এর পেছনে কোনো কারণ আছে কি? আমরা ইয়াং জেনারেশন মধ্যে দুটো গ্রুপ আমরা দেখি আসলে, যেটা সবচেয়ে বেশি দেখি তারা আনহেলদি লাইফস্টাইল ফলো করে। ইন জেনারেল তারা খুব অয়েলি ফুডগুলো খুব তারা ইনটেক করে এবং তারা খুব রাত জাগে খুব পড়ে। হ্যাঁ, তারা এক্সারসাইজ করে, অনেকে করছে না। কিন্তু আরেকটা জিনিস, একটা গ্রুপ আবার আছে যারা মাস্কুলিন ফিগার তৈরি করতে যায়। আমরা দেখেছি তার মধ্যে একটা, আমরা যদি এটা বলা ঠিক না, সবাই এটা করে না, বাট আমরা এটা বললে তো আপনি কিছু আটকে উঠবেন। এই রিপোর্টটা যদি আমরা বলি যে আমরা কিছু প্রোটিন শেক নিয়ে আমরা ঢাকা ইউনিভার্সিটি আমরা কিছুটা আমরা ল্যাবে পরীক্ষা করেছি। এদের মধ্যে আমরা দেখেছি অনেকগুলোতে আমরা দেখেছি স্টেরয়েডের কিছু একটা মাত্রা আমরা উপস্থিতি পেয়েছি আসলে। সো তারা এই যে না জেনে, বা আমি বলবো না জেনে আসলে, তারা, আমরা তার প্রশ্ন করেছি আপনাকে জেনে এটা খেয়েছেন, বলছে না আসলে। সো এই যে আনএথিক্যাল কিছু প্র্যাকটিস, আনহেলদি লাইফস্টাইল, আনহেলদি ফুড ইনটেক, এগুলো হচ্ছে এই ইয়াং জেনারেশন হচ্ছে সবচেয়ে কারণ হচ্ছে। এবং এই বিষয়টা কিন্তু সবথেকে বেশি আসলে আলোচনায় এসেছে এই জন্য যে যে ব্যক্তিরা বা যে তরুণরা আসলে হার্ট অ্যাটাক করেছে, তারা রেগুলার বেসিসে তারা জিম করতো, বিভিন্ন ধরনের এক্সারসাইজ তারা করতো। সেজন্য আসলে প্রশ্নটা চলে আসে যে তারা তো ফিজিক্যালি অ্যাক্টিভ ছিল, তারপরও কেন কার্ডিয়াক অ্যারেস্ট হলো? তাদের ইয়েটা হয় না, সেটা হচ্ছে যে তাদের বডির সঙ্গে যেটা বলি যে সার্কাডিয়ান রিদম যেটা বলি, আসলে বডিকে ফিট রাখা মানে কিন্তু আপনি শুধু ফিগার তৈরি করেন আসলে। এটা আমাদের একটা রং কনসেপ্ট, আমি বলবো আসলে কার্ডিওলজিস্ট হিসাবে, যে বডির প্রেশারটাকে আমি ফিল করতে, যে বডি আমার এটা নিতে পারছে কিনা আসলে। এটা কিন্তু আমাদের অনেকে বডির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না আসলে। এবং এই হার্ট অ্যাটাক একটা কারণ হচ্ছে, তার যদি বলতে হয়, এই যেটা হয় তাদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি বেশি হয়, ওভার অ্যাক্টিভিটি যেটা বলি আমরা আসলে। এটাকে আর ব্যালেন্স করে করতে হবে আসলে, যেটা ওনারা করতে পারেন না। অর্থাৎ আপনি বলছেন যে আসলে আমরা যেই ধরনের জিমে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা করছি বা ওয়েট লিফটিং করছি, সেটা প্রপার ইনস্ট্রাক্টরের আন্ডার আসলে করা উচিত। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আপনার সাথে আলোচনা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি দিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতাটা আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। আপনি খুব চমৎকার করেই বিষয়টা এক্সপ্লেন করলেন। এখন আপনার কাছে একটু জানবো, রমজান অনেক সময় দেখা যায় যে আমরা ইফতারের পরে আমরা একটু ডিসকমফোর্ট ফিল করি, হতে পারে সেটা অতিরিক্ত ইফতার খাওয়ার জন্য বা অতিরিক্ত ভাজা পোড়া খাবার খাওয়ার জন্য। কিন্তু কার্ডিয়াক পেশেন্টদের যদি কোনো ধরনের ডিসকমফোর্ট ফিল হয়, সেক্ষেত্রে তাদের আসলে কী করণীয়? যদি ভাজা পোড়া যেটা আমরা খাই আসলে, আমরা দেখেছি নাও-ডেজ আমরা দেখতে পাচ্ছি সত্যি কথা, যেটা হাইপার অ্যাসিডিটি থেকে পেশেন্টের কিন্তু কার্ডিয়াক অ্যাটাক হচ্ছে আসলে, যেটা হার্ট অ্যাটাক বলি আসলে, খুব বেড়ে যাচ্ছে এই ইনসিডেন্টটা। সো আমরা এই রমজানে কিন্তু দুই ধরনের পেশেন্ট বেশি পাই কার্ডিয়াক পেশেন্ট। একটা হচ্ছে হাইপার টেনশন, আসলে একটু ঘুমটা এলোমেলো হয় না, যেটা ঠিক না আসলে, কারণ মানুষ সারা রাত জেগে ইবাদত করে আসলে, এদিকে রাতে একটু দেরিতে ঘুমাতে যায়, আবার ওখানে আবার সেরিতে ঘুমতে করতে আসে। তো সো যারা অফিস করেন একটু ঘুমটা কিন্তু এলোমেলো হয়, সেক্ষেত্রে আমার একটা উপদেশ থাকবে, রমজানে তো আসলে দেখা যায় আমাদের এন্টায়ার লাইফস্টাইলের মধ্যেই কিন্তু একটা পরিবর্তন হয়। যেমন আপনি বলছিলেন যে খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়, আমাদের কর্মঘণ্টার একটা পরিবর্তন হয়, এবং সেই সাথে ঘুমের প্যাটার্নটা, বিশেষ করে যেটা হাইপারটেনসিভ বা কার্ডিয়াক পেশেন্টদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সেক্ষেত্রে বলবো যে যদি পেশেন্ট হাইপারটেনসিভ হয়ে থাকে আসলে, আমরা বলবো যে তাকে একটু মানে তারাই পড়তে 10টা বেজে যায়, বলবো যে তাড়াতাড়ি বিছানায় ঘুমাতে যেতে বলবো আসলে, যদি আবার ভোরাতে উঠতে হবে। আর যদি পেশেন্ট আবার সকালে তাকে অফিসে অ্যাটেন্ড করতে হবে, সো সকালে আবার আর্লি উঠতে হচ্ছে তাহলে আসলে, সেক্ষেত্রে ঘুমটা একটু মেনটেন করতে বলি পেশেন্টকে, যেভাবে পারা যায় কিনা। আর ফুড হ্যাবিটের ক্ষেত্রে বলবো অবশ্যই তাকে অয়েলি ফুড, ফ্যাট ফুডগুলো অ্যাভয়েড করার জন্য। কারণ এখান থেকে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে অ্যাসিডিটি, যেটাকে আমরা হয়তো একটু কম ঝুঁকিপূর্ণ দেখছি, আর একটা হচ্ছে যে হাইপার কোলেস্ট্রল। এই খাবারগুলো খাওয়ার ফলে পেশেন্টে কিন্তু একটা মাস, সো এটা ইটস নট এ শর্ট টাইম, তো পেশেন্টে কিন্তু কোলেস্ট্রল লেভেলটা বাড়ার চান্স থাকে আসলে। পেশেন্ট যদি কার্ডিয়াক পেশেন্ট হয়ে থাকে, সো এটা ঝুঁকির অবশ্যই তাকে বাড়িয়ে দিবে। আমি পেশেন্টকে বলবো যদি এরকম সিমটম হয়ে থাকে, যে এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা মিসকনসেপশন কাজ করে যে রমজান মাসে যে ভাজা পোড়া খাচ্ছি, এটা রহমতের মাস, সুতরাং খেলে কোনো অসুবিধা হবে না। এটা তো আসলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমার ভালো খাবার গ্রহণ করা, আসলে হেলদি খাবার গ্রহণ করা। আসলে আমার বুঝতে আমার আসলে যে কোনটা হেলদি আসলে। হ্যাঁ, অবশ্যই রমজান মাস সংযমের মাস, এটা অনেক বরকতের মাস আসলে, কিন্তু পাশাপাশি আমাকে সব কিছুতে সংযমতা অবলম্বন করতে হবে। ইভেন কি যে কোনো অভ্যাসের ক্ষেত্রে বলেন না কেন, খাবারের ক্ষেত্রে বলেন না কেন, খরচের ক্ষেত্রে বলেন না কেন, আমাদেরকে এগুলো কিন্তু আমরা বলতে পেশেন্টকে আসলে আপনি যদি এগুলো বাদ দিয়ে একটু ফল খাওয়া যায়,
হ্যাঁ, ফল তো এক্সপেন্সিভ, কিন্তু যেগুলো সিজনাল ফল সেগুলো খুব একটা এক্সপেন্সিভ আমাদের দেশে যেগুলো অ্যাভেলেবেল হ্যাঁ, সেগুলো খাওয়া যেতে পারে। টক দইটা খাওয়া যেতে পারে, আপনি টক দইতে চিড়া খেতে পারেন। সো এটা খুব একটা হেলদি না, যদি আপনার সঙ্গে কথাগুলো বলা ঠিক না, এটা আপনি অ্যাডভাইস করবেন। সো আমরা বলি যে ইন জেনারেল যে এগুলো একটু অ্যাভয়েড করেন, ভাজা পোড়াগুলো অ্যাভয়েড করার জন্য বলি আসলে। তো হ্যাঁ, যদি এরকম পেশেন্টের সিমটম হয়েই বসে যে তার বুক ব্যথা করছে, বা শ্বাসকষ্ট হচ্ছে, সে ঘেমে যাচ্ছেন, আমি বলবো যে কাল বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে চলে আসবেন। যেহেতু ওনার আগে থেকে হিস্ট্রি আছে, উনি হার্টের সমস্যা আছে, তো এক্ষেত্রে ওনার রিস্ক না কোনোটাই, সময়টা ক্ষেপণ করা ঠিক হবে না। অনেকেই দেখা যায় যে এই ধরনের ডিসকমফোর্ট ফিল করছে, হয়তো বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু হসপিটালের কথা হয়তো পরে চিন্তা করছে, কিন্তু ঘরোয়াভাবে প্রাথমিক অবস্থায় তারা কি করতে পারে, প্রেশার মাপা বা কি কি সেক্ষেত্রে অবশ্যই আমরা পদ্ধতি আছে? যেটা বলি যে প্রাথমিক কিছু প্রিকশন হয় বা চিকিৎসা, যেটা বলি যে অবশ্যই যদি পেশেন্ট হাইপারটেনসিভ তার প্রেশারটা মাপা উচিত, যদি পেশেন্ট ডায়াবেটিক হয়ে থাকে তার ব্লাড সুগারটা চেক করা উচিত, বা পেশেন্টের এটাও এখন পেশেন্ট ফিল করতে পারে যে আমার আসলে অ্যাসিডিটি বেড়ে গিয়েছে কিনা, সেটাও সে একটু ফিল করতে পারে। বাট যদি এসব দেখার পরও মনে হচ্ছে যে পেশেন্টের অবস্থা সময়ক্ষেপণ আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, তারপরে আমি দেরি করা ঠিক হবে না, আসলে তার নিকটস্থ হসপিটালে তাকে যাওয়া উচিত। আমরা তো কম বেশি সবাই জানি যে রমজানে দেখা যায় আমাদের কিন্তু পানি খাওয়ার প্রবণতাটা অনেক কম থাকে, যার জন্য দেখা যায় ডিহাইড্রেশন হয়, সেটা ডায়াবেটিক পেশেন্ট হোক, একটা নন ডায়াবেটিক পেশেন্ট হোক, বা একটা কার্ডিয়াক পেশেন্ট হোক। হৃদরোগী যারা রয়েছে তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি, যে পানি পরিমাণটা কতটুকু হওয়া উচিত, বা কোনো কারণে যদি পানি শূন্যতা তাদের হয়ে থাকে, এটি কি তাদের হৃদযন্ত্রের উপরে কোনো এক্সট্রা প্রেশার তৈরি করতে পারে? অবশ্যই রমজানে আসলে আপনার পানিটা একটু বেশি খাওয়ার চেষ্টা করা উচিত, যেহেতু সারাদিন আপনি ফাস্টিং কন্ডিশনে থাকছেন। আমরা ইউজুয়ালি একজন অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে দেখি যে দৈনিক তার 2.5 থেকে 3 লিটার পানি খাওয়া উচিত। রমজানে আমি বলবো যে একটু কিছুটা হলে বাড়ানো যেতে পারে পরিমাণটা, যদি তার শুধু অন্য কোনো ডিজিজ না থেকে থাকে। আর যেটা বললেন যে পানি যদি কম খায়, অবশ্যই পেশেন্টের একটা ঝুঁকি থেকে যায়। আমরা যেটা বলি হচ্ছে শকে চলে যায়, হাইপোভলিমিক শক। সো এটা যারা কার্ডিয়াক পেশেন্ট, পার্টিকুলার যারা স্ট্যান্টিং করা বা বাইপাস সার্জারি করে, এদিকে এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু। তার এটা খুব হিসাব করে তার খেতে হবে। যেমন আরেকটা জিনিস আমরা দেখি, আমরা পেয়েছি এরকম যে পেশেন্টকে পানি খেতে বলা মুশকিল অনেক সময়, এই জন্য অবশ্যই অ্যামাউন্টটা ইনজেক্ট করে দেওয়া উচিত। যে অনেকে খালি পেটে হুট করে, যেটা আপনিও ভালো জানবেন, যে সাইট্রাস ফুড, লেবুর শরবতটা খেয়ে ফেলে, কিন্তু আসলে এর ফলে হয় কি, যদি আমরা এমটি স্টোমাকে পেশেন্ট লেবুর শরবতটা খেয়ে ফেলে, তখন অ্যাসিডের চান্স থেকে যায় আসলে। সো আমরা এই জন্য বলি যে আপনি কিন্তু হিসাব করে খাবেন, প্রথমে লেবু শরবতটা খেতে যায় না আসলে, যেটা আমাদের বলি যে মুসলমান যে সুন্নাত আসলে, যে খেজুর দিয়ে ইফতারি করাটা, এটা আসলেই ভালো। তো এটা দিয়ে প্রথম আমরা করতে পারি, আমরা শরবত খেতে পারি, দেন আমরা আস্তে আস্তে লেবুটা শুরু করতে পারি। এটা আমাদের মাথায় রাখতে হবে আসলে। অবশ্যই পানিটা ইম্পর্টেন্ট। অল্প করে একটু পরপর খেতে পারবো, এটাই সবচেয়ে বেস্ট ওয়ে, যে আমরা একবারে না খেয়ে, যেহেতু আমরা ইফতারি করব, তারপর তারাবি নামাজ পড়বো, ইবাদত করব, আমরা মাঝে মাঝে একটু একটু করে খেলাম। আমরা এটাই বলি যেটা বেস্ট ওয়ে, যে আপনারা একবারে বেশি না খেয়ে বারবার একটু একটু করে খান। আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কথা একটু আগে বলছিলেন, সেই বিষয়টা সম্পর্কে আরেকটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই। যে রমজানে তো দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজও পড়া হচ্ছে, আবার তারাবি নামাজও পড়া হচ্ছে। যতটুকু আমরা জানি যে তারাবি নামাজটা তো একটু দীর্ঘ সময় ধরে পড়া হয়, সো এক্ষেত্রে একজন কার্ডিয়াক পেশেন্ট যদি 5 ওয়াক্ত নামাজ, সেই সাথে তারাবি নামাজটা যদি সম্পন্ন করেন, তার ক্ষেত্রে আসলে আমরা যে 45 মিনিট যে স্ট্যান্ডার্ড টাইমটা তাকে হাঁটতে বলি, সেক্ষেত্রে সেই সময়টুকু কি একটু কমে আসবে? অবশ্যই, আসলে 5 ওয়াক্ত নামাজ সঙ্গে তারাবি নামাজ, এটা একটা ভালো একটা এক্সারসাইজ। আমি ইবাদতের কথা বলছি না, প্লিজ অন্যভাবে নেবেন না। এটা ভালো একটা আপনার এক্সারসাইজ হয়ে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বলি আপনি অবশ্যই সময়টা কমিয়ে নিয়ে আসবেন। সেটা হতে পারে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট। এবং এটা অবশ্যই আমি বলবো যে ইফতারির পরে, কারণ যারা কার্ডিয়াক পেশেন্ট, এবং অবশ্যই উনি হাঁটার সময় বা করার সময় ওনাকে পেশেন্টকে ফিল করতে, যে আমি আজকে ভালো ফিল করছি কিনা। হতে পারে সে খুব টায়ার্ড, সে রোজা রেখেছিল সারাদিন, ইফতার আচ্ছা, উনি কতটুকু কমফোর্টেবল এটার উপর ডিপেন্ড করবে যে কতটুকু মিনিট উনি হাঁটবে। আচ্ছা, এই বিষয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে কার্ডিয়াক পেশেন্টদের আসলে কী কী বিষয় মেনে চলা উচিত। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ আমরা যতটুকু জানি যে স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ঘুম, এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই যে ঘুমটা আসলে কতটুকু প্রভাবিত করে থাকে তাদের প্রেশার কন্ট্রোল এবং কার্ডিয়াক পেশেন্টদের জন্য। ঘুমটা খুবই ইম্পর্টেন্ট আসলে। ঘুম আসলে আমাদের বডি, যেটা বলি যে আসলে যেটা মানে আমাদের বডিকে পুরো একটা স্লিপ বা রেস্ট যাওয়া, যেটা বলি আসলে পেশেন্ট ঘুম আসে তখন পেশেন্টের বডির অ্যাক্টিভিটি কমপ্লিটলি শাটডাউন থাকে আসলে, এক্সেপ্ট আমাদের হার্ট বা আমাদের কিছু পার্টিকুলার কিডনি, এগুলো আমাদের চলতে থাকে আসলে। কিন্তু এখানে আমাদের কিছু হরমোনাল ব্যাপার থাকে আসলে,
কিছু হরমোন কাজ করে, যে হরমোনগুলো আসলে যদি আপনি না ঘুমাসেন সেটা তার পার্টিকুলার ভালো কাজ করতে পারে না আসলে। সেখানে একটা কথা বলতে হয় আসলে যে আমি এমন পেশেন্ট পেয়েছি আসলে, পেশেন্ট আর বলে স্যার আমি তো 8 ঘন্টা ঘুমাসি আসলে। তারপর কখন ঘুমাসেন? আমি স্যার সকালে ঘুমাতে যাই। সো আমাদের বলি, যেটা বলি যে বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান রিদম যেটা বলি, যে আমাদের অর্থাৎ রাতের বেলা আমরা রাতের ঘুমাবো, বেলা দিনের ঘুমাতে বেলা হবে জেগে আসলে। থাকবো। আমাদের কিছু হরমোন রিলিজ হয় বা সিনথেসিস হয়, পিক করে, সেটা হচ্ছে ভোর রাতের বেলা। সো আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট ওই সময় আমরা ঘুমাতে পারি আসলে। একজন পেশেন্টের উচিত 24 আওয়ার্সের ভিতরে তাকে 6 to 8 আওয়ার্স স্লিপ অ্যাটলিস্ট। আদারওয়াইজ যদি সে এটা না ঘুমাতে পারে, একটু একটু করে কিন্তু ডিজিজ কিন্তু আপনার একদিনে হয় না কিন্তু আসলে। এটা ইটস এ কালেকটিভ ফর্ম। আপনার একটা লং টার্ম যখন আপনি একটা আনহেলথি প্যাটার্নে যাবেন, তখন এটা ডিজিজ আকার আপনার শরীরে ধারণ করবে কিন্তু আসলে। সো স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা হলো স্ট্রেস। নাও ডেজ আমরা আসলে সত্যি কথা যেটা, সব কিছুর মূলে আমরা এখন ভাবি যে একটা স্ট্রেস আসলে। আপনি যদি স্ট্রেস বা অ্যাংজাইটি আপনি মানে কন্ট্রোল করতে পারেন, রিয়েলি আপনি অনেক ডিজিজ থেকে আপনি নিজেকে রিলিভ করতে, শুধু নট অনলি কার্ডিয়াক ডিজিজ, মানে সব কিছু একটা সিম্পলি যেটা বলা হয় যে মানে রিকভারি করা যেটা বলে আসলে। সো আমাদের এটা বুদ্ধিমানের কাজ হবে যতটুকু নিজেকে স্ট্রেস ফ্রি রাখা। অর্থাৎ একটা ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করা, যেমন আপনি খুব চমৎকার করে বললেন যে আপনি স্মোকিংয়ের বিষয়টা বললেন, আপনি ঘুমের কথাটা বললেন, এবং যেটা বলছিলেন যে স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই সাথে খাদ্যাভ্যাস, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সব কিছু মিলে একজন কার্ডিয়াক পেশেন্ট ভালো থাকতে আমরা পারে। আসলে যদি আমি একটু অ্যাড করতে যাই, মেডিক্স আমার কাছে পেশেন্টগুলো আসে, আমি আপনাকে প্রায় কিন্তু বলি আসলে যে আপনারা যদি এখন ভেবে থাকেন যে শুধু মেডিসিন দিয়ে আপনি ভালো থাকবেন, তাহলে এটা রং কনসেপ্ট, কমপ্লিটলি রং কনসেপ্ট। আমি বলি যে প্রথম হচ্ছে আপনার লাইফস্টাইল, হুইচ ইনক্লুড আপনার ডেইলি ফুড হ্যাবিট, আপনার স্লিপ, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। নাম্বার 4 আমরা বলি আপনার হচ্ছে মেডিসিন আর ড্রাগস। আপনি যদি তিনটাকে আপনি ঠিকমতো ম্যানেজ না করে আসেন, আপনি ড্রাগ দিয়ে কখনই ভালো থাকেন। অনেক পেশেন্ট বলে স্যার আমি তো আপনি যে ওষুধ দিয়েছেন আমি 3 বেলা খাচ্ছি। মেডিক্সে আমি পেশেন্ট বলে স্যার আমার কেন কোলেস্ট্রলটা বেড়ে গেলো, কেন আমার স্যার ডায়াবেটিসটা কন্ট্রোল নেই। আমি পেশেন্ট বলে যাই ডায়াবেটিসটা কিন্তু শুধু ড্রাগ দিয়ে ম্যানেজ করা যাবে না। স্যার আমি তো 8 ঘন্টা ঘুম আসছি স্যার, আসলে কী সমস্যা স্যার, আমার ছেলেও দেশে বাইরে থেকে স্যার আসলে খুব স্ট্রেসে থাকতে হয় স্যার, আসলে কী করে কী হয়ে যায়, এই যে স্ট্রেস। সো আপনি ঘুমাচ্ছেন ঠিক ঘুম ওষুধের মাধ্যমে, কিন্তু আপনি স্ট্রেসটা কমাচ্ছেন না। যখনই ঘুম থেকে উঠছেন একটা অ্যাংজাইটির ভুগছেন আপনি আসলে। সো এগুলো যদি আমরা চেঞ্জ না করতে পারি, হ্যাঁ বিভিন্ন ধরনের থেরাপি আছে আমাদের, বিভিন্ন ধরনের কনসালটেন্সি সেন্টার আছে, আপনি যেতে পারেন তাদের সঙ্গে। আমার মেডিক্সে আমাদের আছে সাইকিয়াট্রিক থেরাপি দেওয়া আছে, আপনি আছেন, আছেন আসলে। সো আমরা এগুলো হেল্প নিতে পারি, আসলে হেল্প নেওয়া উচিত। যদি আমরা এগুলো নিজেরা ম্যানেজ করতে না পারি, ইউ মাস্ট টেক হেল্প ফ্রম আদার্স। কারণ এখন বলে দিই যে আমাদের একটা ট্রিটমেন্ট এখন একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আমি সব রোগ ঠিক করতে পারবো না। হ্যাঁ আমি আপনাকে ওইগুলো বলতে পারি যে আপনি এই সমস্যা আছে, আপনি এটা যদি নিজে ঠিক করতে না পারেন আপনি ওনার কাছে যান। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মেডিক্স সিগনেচার ক্লিনিক নিবেদিত এখন টিভির রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।